ওয়েলকাম টু MFIF। তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। MFIF এর আজকের এই আয়োজনে বা আজকের এই ক্লাসটিতে তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাচ্ছি আন্তরিক অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো। আমাদের নেক্সট টার্গেট বিএএফ এর যে নমুনা ডেমো ক্লাস তোমাদেরকে দেওয়ার কথা বলছিলাম, 50টার মতো ডেমো ক্লাস, সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটা আমরা নিচ্ছি। আজকের এই ক্লাসে তোমরা যারা হাজির হয়েছে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটু দয়া করে এর আগের ক্লাসগুলো তোমরা যারা করোনি, দয়া করে বড় ভাই হিসেবে, প্রিয় ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে, উপদেশ হিসেবে কিংবা হলো পরামর্শ হিসেবে সেই আগের ক্লাসগুলো করার আহ্বান জানানো হলো। আগের ক্লাসগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। এছাড়া আমাকে তোমরা যারা ফেসবুক, ইউটিউব অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখতেছো বা আমার কথাগুলো শুনতেছো বা আমার ক্লাসের সাথে আর কি যুক্ত হয়েছো, তোমরা একটু চাইলে ফ্রেন্ডদেরকে এই ক্লাসটা মেনশন দিয়ে রাখতে পারো কিংবা আর কি চ্যানেলটার সাথে থাকতে পারো। সো আজকের আমাদের ভিডিওটার টপিক হলো এয়ারফোর্সের যে বিমান সেনা এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডে যে আমরা কিছুদিন পর পরীক্ষা দেবো কিংবা এয়ারম্যানে যে আমরা কিছুদিন পর পরীক্ষা দেবো কিংবা পরবর্তীতে পরীক্ষা দেবো। সো এই ট্রেড বা এই ট্রেড গুলোতে আসলে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো কিরকম আসে? আমরা এয়ারফোর্সের যে অনুমোদিত বই আছে সেই বই থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদের কিছু ক্রিয়েট করা নিজেদের তৈরি করা এবং আমাদের স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করেছি বা আজকের এই ক্লাসটিতে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ ধৈর্য সহকারে এই ক্লাসটা করলে এখান থেকে অনেক ফায়দা হবে আপনাদের বা তোমাদের। তাহলে আজকের ক্লাসটা শুরু করি। এটা শেষের দিকের ক্লাস আর অল্প কয়েকটা আমরা ক্লাস নেব। সো বেশ কিছুদিন না, প্রায় ৬ মাসেরও বেশি থেকে আমরা মাসেরও বেশি সময় ধরে এই ক্লাসগুলো নিচ্ছি। সো ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর আগের ক্লাসগুলো যদি করো না একটু কইরা নিও, কেমন? সো আমরা একটু ফার্স্ট অফ অল ১ম প্রশ্নটার দিকে থেকে শুরু করি। ১ম প্রশ্নটা মেবি এই দিকে রয়েছে, হ্যাঁ। একটু জুম করে নিই তাহলে আমাদের দেখতে ভালো হবে। ওকে, অলরাইট। আচ্ছা, দেখা যায়? হ্যাঁ। এখানে ফার্স্ট অফ অল আমাদের ১ম কোয়েশ্চেনটা দেখি। ১ম কোয়েশ্চেনে কি বলছে এখানে একটু তোমরা লক্ষ্য করো বা আপনারা লক্ষ্য করেন। এখানে বলছিল হিটলার কর্তৃক কোন দেশে আক্রমণ ২য় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারণ? অস্ট্রিয়া, তারপর হলো পোল্যান্ড, রাশিয়া এবং এখানে কি জানি একটা মানে দাঁত ভাঙা একটা দেশের নাম দিয়েছে। যাই হোক, দাঁত ভাঙা আমরা দেশের নামটা নাই বা উচ্চারণ করলাম। এখন বলবা যে ভাইয়া দাঁত ভাঙা দেশের নামটা আপনি মনে হয় উচ্চারণ করতে পারেন না। আচ্ছা, এই নামটা হলো চেকোস্লোভাকিয়া। সো হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ ২য় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল? প্রিয় বন্ধুরা, এর যে সঠিক অ্যান্সারটা সেটা হবে আমাদের কোন দেশ জানি হবে? এর সঠিক অ্যান্সারটা হবে পোল্যান্ড। পোল্যান্ড এটা কেন এই যুদ্ধের আর কি প্রত্যক্ষ কারণ হিসেবে পাই নাৎসি জার্মানির 1939 সালে পোল্যান্ড আক্রমণ করে, যেটা ব্রিটেন ও ফ্রান্সের জার্মানি বিশ্বযুদ্ধের ঘোষণা করতে বাধ্য করে আর কি। এরকম একটা সিচুয়েশনে অ্যাডলফ হিটলারের মতো সর্বাত্মক এক নায়কের উত্থান হয়। বুঝতে পারছো? সো এটা সঠিক অ্যান্সারটা হবে আমাদের পোল্যান্ডের। এবং পরবর্তীতে ওই যে নাৎসি পার্টি যে রয়েছে এই পার্টির উচ্চাভিলাষী অভ্যন্তরীণ এবং বিদেশ নীতির প্রতিফলন ঘটে এবং তাদেরকে প্রতিফলনটা তাদের কার্যক্রমের ঘটাতে থাকে তাদের কার্যক্রমে। সো এই সঠিক অ্যান্সারটা আমাদের ঘ নম্বর হবে। ২ নং কোশ্চেনে কি বলছে? ২ নং কোশ্চেনে বলছিল বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন কোন দেশের নাগরিক? রাশিয়া, ব্রিটেন, কানাডা না হলো জাপান? প্রিয় বন্ধুরা, এর সঠিক অ্যান্সারটা কি কিন্তু হবে আমাদের রাশিয়া। কেমন? এর সঠিক অ্যান্সারটা কি হবে তাহলে? এর সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের রাশিয়া হবে। আর এর সঠিক অ্যান্সার হবে পোল্যান্ড। এটা হলো আর কি, ইনি হলেন একজন বৈমানিক, সোভিয়েত ইউনিয়নের একজন বৈমানিক মানে নভোচারী এবং নভোচারী বৈমানিক এবং হলো তিনি একজন নভোচারী। এরপর ৩ নং কোশ্চেন। ৩ নং কোশ্চেন বলছিল মাঠের ব্যয় নির্বাহের জন্য দেবপাল কয়টি গ্রাম প্রদান করেন? এই যে দেবপাল বা হলো বা মানে রাজা যারা আছেন, বাংলার ইতিহাসের যে রাজারা আছেন ওনাদের সম্পর্কে কিছু হালকা পাতলা বেসিক প্রশ্ন তোমরা একটু জাইনা নিবা। কারণ এখান থেকেও কিছু প্রশ্ন আসতে পারে। সো মাঠের ব্যয় নির্বাহের জন্য দেবপাল কয়টি গ্রাম প্রদান করেন? ২ টি,
3টি, 5টি না 1টি? আচ্ছা, এর যে সঠিক অ্যান্সারটা হবে, এর সঠিক অ্যান্সারটা 5টি হবে মেবি, হ্যাঁ, 5টি হবে। আচ্ছা, সঠিক অ্যান্সারটা হলো আমাদের ঘ নম্বর 5টি। এরপর হলো ৪ নং কোশ্চেন। ৪ নং কোশ্চেন বলছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? কয়টি না কোনটি হবে? সো এর সঠিক অ্যান্সারটা কি তা হবে? এর সঠিক অ্যান্সারটা হবে আমাদের খ নম্বর। কেমন? প্রভাবতী সম্ভাষণ। এটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষার মৌলিক যে গদ্য রচনা, এটা হলো প্রভাবতী সম্ভাষণ। এর বাহিরেও ওনার আরো কয়েকটি মৌলিক গ্রন্থ রয়েছে বা মৌলিক গ্রন্থ রয়েছে, যেমন হলো অতি অল্প হইল, তারপর হলো আবার অতি অল্প, ইহ বজ্র বিলাস, তারপর হলো বিধবা বিবাহ এবং হলো যশোরের বিন্দু, এরকম অনেক কিছু আর কি রয়েছে। সো এই যে প্রভাবতী সম্ভাষণ, এটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক একটা রচনা। তাহলে সঠিক অ্যান্সারটি কি প্রিয় বন্ধুরা? সঠিক অ্যান্সারটা হবে আমাদের খ নম্বর, প্রভাবতী সম্ভাষণ। ৪ নং কোশ্চেন। ৫ নং কোশ্চেনের দিকে লক্ষ্য করি। ৫ নং কোশ্চেনে বলছিল, সুয়েজ খাল খনন করে কবে শেষ হয়েছিল? ১৮৬১ সালে, ১৮৫৯ সালে, ১৮৬৯ সালে না ১৯৫৬ সালে? এর যে সঠিক অ্যান্সারটা সেটা হলো ১৮৬৯ সালে। ঘ নম্বর এর সঠিক অ্যান্সার হবে। ১৮৫৯ থেকে ১৮৬৯ পর্যন্ত কিন্তু খালটা নির্মাণ করা হয়। অর্থাৎ ১৮৫৯ সাল থেকে ১৮৬৯ সাল পর্যন্ত খালটি নির্মাণ কাজ চলে এবং শেষে হলো ১৭ নভেম্বর ১৮৬৯ সালে এটি আরকি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। ৬ নং কোশ্চেন, পূর্ব পাকিস্তানে গণ-অভ্যুত্থান কত সালে হয়? আচ্ছা, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মুক্তিযুদ্ধের আগে, এটা পূর্ব পাকিস্তান কারা, আ পশ্চিম পাকিস্তান কারা, এটা নিয়ে কোন ধরনের প্যাঁচ লাগাবেন না। তোমরা কোনো ধরনের প্যাঁচ লাগবে না। হঠাৎ করে জিজ্ঞাসা করলে আমরা অনেক সময় আরকি ভুল করতে পারি। সো এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে জেনে নেবেন। সো এখানে বলা হয়েছে আমাদের ১৯৪৮ সালে, ১৯৫২ সালে, ১৯৭১ সালে, ১৯৬৯ সালে। সো পূর্ব পাকিস্তানের গণ অভ্যুত্থান কত সালে হয়? প্রিয় বন্ধুরা, আ এর যে সঠিক অ্যান্সারটা সেটা হলো ১৯৬৯ সালে আরকি গণ অভ্যুত্থানটা হয়। তাহলে সঠিক অ্যান্সারটা কি? ১৯৬৯ সালে। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরকি ছাত্ররা মিছিল নিয়েছিল। রাষ্ট্রপতি আইয়ুব খান পদত্যাগ, আ তারপর হলো কি জানি ওটা বলে, আগারতলা ষড়যন্ত্র মামলার প্রত্যাহার এবং পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ৬ দফা। গণবিক্ষোভের মধ্যে ছিল সরকারি সশস্ত্র বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে বিক্ষিপ্ত আরকি সংঘর্ষ হয়। সো এটা সঠিক অ্যান্সারটা হলো আমাদের ১৯৬৯ সালে। ৭ নং কোশ্চেনে বলছিল, পাকিস্তানের আন্দোলনের বহিঃপ্রকাশ কিসের মাধ্যমে হয়? আন্দোলনের মাধ্যমে, জনসভার মাধ্যমে, না হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে, না হলো মিছিলের মাধ্যমে? এই পাকিস্তানের আন্দোলনের বহিঃপ্রকাশ কিসের মাধ্যমে হয়? তারপর হলো ২৪-এর আন্দোলনের বহিঃপ্রকাশ কিসের মাধ্যমে হয়? এই যে বেসিক কোশ্চেন গুলো সেগুলো আপনারা একটু জাইনা লবেন। সো এর যে সঠিক অ্যান্সারটা সেটা হবে হলো আমাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু এর বহিঃপ্রকাশটা হয়। এই পাকিস্তানের আন্দোলনটা বাংলা ভাষার যে আন্দোলন ছিল ১৯৪৭ সাল থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলার ভাষাকে ঘিরে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসেবে কি প্রতিষ্ঠিত লক্ষ্যে গণদাবী বহিঃপ্রকাশ ঘটে। সো এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আর কি হয়েছিল। ৮ নং কোশ্চেনে বলছিল, বাংলাদেশে কতবার গণ অভ্যুত্থান হয়? এই সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের একবারেই হয়। বাংলাদেশে কতবার গণ অভ্যুত্থান হয়? এটা মেবি ২ বার হওয়ার কথা ছিল। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছি এবং খোঁজাখুঁজি করছি। সো আমি পুরাতন আনসারে এটা পাইছি, সেটা হলো ১ বার। আমার এখানে ১ বার লেখা আছে। সো আপনারা একটু দেইখা লবেন বা তোমরা একটু দেইখা লিও যে এর সঠিক অ্যান্সারটা কি হয়। আমি এখানে দাগাইলাম না। মেবি ১ বার হবে অথবা ২ বার হতে পারে। এটা নিয়ে আমার আরকি একটু অজানা। আমি আরকি এটা জানি না। দেন পরবর্তীতে আরো আমাদের বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে। সেই কোয়েশ্চেন গুলো দেখে একটু লক্ষ্য করি। ৯ নম্বর কোশ্চেনে বলছিল, দ্য সিটি অফ গোল্ড র গ্রন্থটির রচয়িতা কে? এখানে ৪ টা অপশন দেওয়া রয়েছে। এর সঠিক অ্যান্সারটা হবে সেন্ট অগাস্টিন। তাহলে সঠিক অ্যান্সারটা কি? আমাদের বি নম্বর হবে সেন্ট অগাস্টিন।
এটা মেবি সাইফার অ্যাসিস্ট্যান্টের ১৯ ব্যাচের কোশ্চেন, ১৯তম ট্রেডের একটা কোশ্চেন, ডেমো কোশ্চেন এটা মেবি হতে পারে। সো আমি এখানে সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের বিগত সালেরও কিছু কোশ্চেন রাখার চেষ্টা করেছি এবং এবছর 1C কিংবা 1D সেট কিংবা 1E সেটেরও কিছু আপডেট আমাদের আরকি গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ এখানে এড করার চেষ্টা করেছি। সো এই প্রশ্নগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন এবং আপনারা যারা সাইফার অ্যাসিস্ট্যান্ট কিংবা অন্যান্য ট্রেডে আবেদন করেছেন সেই ট্রেডের জন্য রিটেনের জন্য আমাদের একটা স্পেশাল সাজেশন তৈরি করা রয়েছে, সেটা হলো নেক্সট টার্গেট বিএএফ নামে। আপনারা যারা টেকনিক্যাল নন টেকনিক্যাল সাইফার অ্যাসিস্ট্যান্ট প্রবোস্ট M2F অন্যান্য ট্রেডে আপনারা যারা আবেদন করছেন কিংবা পরবর্তীতে করবেন কিংবা পরীক্ষা দেবেন, আমাদের এই সাজেশনটা নিতে পারেন। নেক্সট টার্গেট বিএএফ নামে আমাদের একটা সাজেশন তৈরি করা রয়েছে, যেখানে আমরা বিগত সালের প্রশ্ন দেওয়ার পাশাপাশি আমরা এনালাইসিস করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি এবং এবছর আসার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এড করার চেষ্টা করেছি। সাইবার অ্যাসিস্ট্যান্ট এটার জন্য ভাইভাতে কিরকম প্রশ্ন আসছে, ব্যবহারিক কিরকম প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো এড করার চেষ্টা করেছি। স্বল্প সময় প্রিপারেশন কিংবা আগে থেকে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটা নিতে পারেন। স্বল্প সময়ে আমাদের এই সাজেশনটা কিংবা হলো আগে থেকে প্রিপারেশন স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা সেল করতেছি। আমাদের এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আ ইনবক্সে এসএমএস দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা আপনাদেরকে জানাই দেবনি। ১০ নম্বর কোশ্চেনে কি তা বলছে? ১০ নম্বর কোশ্চেনে বলছে হলো বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা, সুরমা, তারপর হলো গোবরা এবং বলছে হলো যমুনা। প্রিয় বন্ধুরা এর সঠিক অ্যান্সারটা হবে মেঘনা। অনেকেই ভাবতে পারেন পদ্মা, না, পদ্মা হলো বাংলাদেশের প্রধান নদী। আর মেঘনা হলো বাংলাদেশের দীর্ঘতম নদী। বাংলাদেশের দীর্ঘতম নদী, তারপর হলো বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? এই প্রশ্নগুলো সম্পর্কে আপনারা একটু হালকা পাতলা ধারণা নেবেন। কেমন? এরপর ১১ নম্বর প্রশ্ন। প্রিয় বন্ধুরা ১১ নম্বর প্রশ্নে আমাদের কি তা বলছে? এখানে বলছিল ২য় বিশ্বযুদ্ধে জার্মানি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কে? এখানে ৪ টা অপশন দেওয়া রয়েছে। প্রিয় বন্ধুরা এর যে সঠিক অ্যান্সারটা সেটা হলো হিটলার ১৯৩৩ সালে ৩০শে জানুয়ারি জার্মানির চ্যান্সেলর হন। আর তার হাত ধরেই আসে এই যে ২য় বিশ্বযুদ্ধের বিভীষিকা। তবে কিছু বিশ্লেষকের মতে ১ম বিশ্বযুদ্ধের পর চাপিয়ে দেওয়া হয় এই আরকি ২য় বিশ্বযুদ্ধের নিহতের কারণটা। সো ২য় বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হলো জোসেফ জেনারেল জোসেফ ভন। এরপর এটা রেড করে দেই। এরপর ১২ নম্বর কোশ্চেন। জিপিএস এর পুনরূপ কি? এরকম পুনরূপ, অ্যাব্রিভিয়েশন এগুলো কিন্তু আপনাদের কোশ্চেনে আসতে পারে। সো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। এর সঠিক অ্যান্সারটা হলো কি জানি হবে? অ্যা এর সঙ্গে গ্লোবাল পজিশনিং সিস্টেম মেবি এই যে সি নাম্বারটা হওয়ার কথা। আচ্ছা এর সঠিক অ্যান্সারটা হবে আমাদের সি নম্বর। আ ১৩ হ্যাঁ, সি নম্বরের সঠিক অ্যান্সার হবে। জিপিএসটা আসলে মূলত বিজ্ঞানের উন্নয়ন ও নতুন প্রযুক্তির উদ্ভাবনের এখন সবচেয়ে নিখুঁতভাবে পৃথিবীর যেকোনো স্থানের অবস্থান সম্পর্কে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। তার নাম হলো জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। আবার অনেকেই আমরা ওই যে জিপিএস ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশের এমন রাস্তায় যাইয়া পড়ি যেমন সামনে আর নদী যাইতে পারি না কিংবা সামনে এমন সাঁকো ব্রিজ রয়েছে এর মাধ্যমে আমরা যাইতে পারি না। এটি মূলত গাড়ি, জাহাজ, প্লেন, ল্যাপটপ তারপর হলো এমনকি যে নতুন যে মোবাইল ফোনগুলো আছে সেগুলো কি থাকে রিসিভার থাকে। এরপর ১৩ নম্বর প্রশ্ন এখানে বলছো হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল? আ এর যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হলো আমাদের এই যে গেস্টাপো। গেস্টাপো এটা হলো হিটলারের আরকি ইয়া বিশেষ পুলিশ বাহিনী বা হলো গোপন পুলিশ বাহিনী। এর পরের প্রশ্ন বাংলাদেশের WTO এর কততম সদস্য? বাংলাদেশ WTO এর কততম সদস্য? ৩২ তম, ১২৪ তম, ১২৮ তম, ১৩৬ তম। সো আপনি যখন পরীক্ষা দেবেন, আপনার যখন পরীক্ষা বা আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন একটু দেখে নিয়েন যে বাংলাদেশ WTO এর কততম সদস্য। সো বাংলাদেশ WTO এর সদস্য হলো ১২৪ তম। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের আ জানুয়ারির ১লা জানুয়ারি, ১ তারিখ, জানুয়ারির ১ তারিখ। ১৯৫৫ সালের জানুয়ারির ১ তারিখে আরকি এটার নামকরণ হয় WTO। কেমন? এই সম্পর্কে এর যে সদর দপ্তর রয়েছে এটা কিন্তু সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। আর
জানুয়ারির ১ তারিখ ১৯৯৫ সালে বাংলাদেশ ডাব্লিউটিও এর ২৮তম আরকি সদস্যপদ লাভ করেন। এরপর ১৫ নম্বর কোশ্চেন। ১৫ নম্বর কোশ্চেনে বলছিল গণঅভ্যুত্থান দিবস কবে পালিত হয়? ২৪শে জানুয়ারি, ৭ নভেম্বর, ৭ মার্চ না ৯ ডিসেম্বর? সো এরকম দিবস সম্পর্কিত যে হালকা পাতলা প্রশ্নগুলো রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা একটু ভালো করে পইড়া যাবেন। এর সঠিক অ্যান্সারটা হলো ২৪শে জানুয়ারি। সো এই প্রশ্নগুলো আপনারা একটু ভালো করে দেখে যাবেন। আপনারা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কিংবা আমাদের যে নেক্সট টার্গেট বিএএফ নামে সাজেশন রয়েছে, সেই সাজেশনটিও নিতে পারেন। সেখানে এই প্রশ্নগুলো অনেক ভালোভাবে দেওয়া রয়েছে। আপনার সেই সাজেশনগুলো নিয়ে একটু ভালো করে পড়বেন বা সেই প্রশ্নগুলো নিয়ে একটু ভালো করে পড়বেন। এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে রাখি, না হয় অনেকেই আবার করতে পারে। সো প্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাসটা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত করলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের এই ক্লাসটা করার জন্য। সো নেক্সট বা পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকের এই ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে আমাদেরকে। পরবর্তী যে কয়েকটা আমরা ২-১টা ক্লাস দেবো সেই ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আপনারা যারা ৫৪ কিংবা ৫৫তম এন্ট্রির জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই এই প্রশ্নগুলোর অ্যা মানে বিগত বছর মানে আগের প্রশ্নগুলো দেখে একটু বেশি করে লক্ষ্য করবেন। কারণ আমরা অনেকেই আ নতুন সাম্প্রতিক প্রশ্ন দেখে বেশি লক্ষ্য করি। তো সাম্প্রতিক প্রশ্ন দেখে বেশি করে লক্ষ্য করলে হবে কি? সেটা হলো আমাদের আমও যাবে, যাবে, ছালাও যাবে। সো সাম্প্রতিক প্রশ্ন দেখেও লক্ষ্য করবেন। পাশাপাশি বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ আ বিগত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখে তোমরা একটু লক্ষ্য করবা। সো আজকের এই ক্লাসটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।